আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। আপনাদের সঙ্গে আছে আমি হিরোজুম্মান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম আশিকুর ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আশিকুর ভাই, প্রথমেই জানতে যাচ্ছি প্রধান উপদেষ্টা বৈঠক হলো এই সপ্তাহে রোববারে এবং পুঁজিবাজার নিয়ে, তারপরে কোনো ধরনের প্রভাব দেখছি না, প্রতিনিয়ত সূচকের পতন হচ্ছে। এর কারণ কি বলে আপনার মনে হয়? সত্যিকার অর্থে পুঁজিবাজারের সবচেয়ে বড় সমস্যাটা অ্যাকচুয়ালি হলো নেগেটিভ ইকুইটির যে ইস্যুটা, যেটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক বড় বড় মার্চেন্ট ব্যাংক অ্যান্ড বড় ব্রোকারেজ কিন্তু বিসেকের সাথে একটা টাইম এক্সটেনশনের ব্যাপারে চেয়েছিল, 5 বছরের একটা এক্সটেনশন 2030 পর্যন্ত। বিসেক মনে করে, এই বিসেকের কমিশন অ্যাকচুয়ালি বিলিভ করে যে যে জিনিসটা 15 বছরের রিজলভ হয়নি, ওটা আরো 5 বছর বাড়িয়ে কিন্তু কোনো রেজলিউশন হয়তো বা আসবে না। সো ওরা স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করে ওনারা বলেছে যে আপনারা আমাদেরকে এই বছর শেষের মধ্যে একটা ওয়ার্কিং প্ল্যান দেন, যেটা আপনাদের বোর্ড অ্যাপ্রুভড হবে। এট দি এন্ড অফ দ্য ডে, বিকজ পুরো সিচুয়েশনটা এখন খুবই খারাপ, যেরকম মার্কেটের অবস্থাও খুবই খারাপ, ওই অনুযায়ী অ্যাকচুয়ালি প্রভিশনিং করাটাও অনেকজনের জন্য খুবই ডিফিকাল্ট, ফোরসেল করাটা তো অ্যাকচুয়ালি অলমোস্ট ইম্পসিবল সিচুয়েশন হয়ে এসেছে। তো এটা একটা খুবই টাইট ফ্যাক্টর। এরপরেও যখন উপদেষ্টা মানে কথা বললো ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে, ওনারা বেশ কিছু ভালো ভালো জিনিস বলেছে, বাট আলটিমেটলি ওগুলি হলো একটা লং টার্ম সলিউশন। ইমিডিয়েট যে নেগেটিভ ইকুইটির যে সলিউশন, এটা তো নিয়ে তো অ্যাকচুয়ালি কেউ কথা বলেনি। প্রধান উপদেষ্টা কিন্তু এটা রেখে দিয়েছে বিসেকের এখতিয়ারের আন্ডারে। সো আমি মনে করি যে এখন খুবই ইম্পর্টেন্ট যে ইন্ডাস্ট্রি লিডার্সরা বিসেকের সাথে খুব মানে প্রোঅ্যাক্টিভলি অ্যাপ্রোচ করে এটার একটা সলিউশনটা। জি আশিকুর ভাই, আমরা বুক বিল্ডিং পদ্ধতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছি, সেটি দেখে আসছে এবং এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, যেহেতু আপনি ফোকাস গ্রুপের একজন সদস্য। আপনি আমাদের সাথেই থাকুন। বুক বিল্ডিং পদ্ধতির নামে অতি মূল্যায়িত শেয়ার বাজারে এনে লুট করা হয়েছে বিপুল অর্থ। হাসিনা সরকারের আমলে একটি সংঘবদ্ধ চক্র পথে বসিয়ে দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। গত 15 বছরে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হওয়া 22টি কোম্পানির মধ্যে 14টি লেনদেন হচ্ছে এখন অফার প্রাইসের কম দামে। দোষীদের শাস্তি চান সাধারণ বিনিয়োগকারী ও বাজার বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। পুঁজিবাজার লুটপাটের অন্যতম হাতিয়ার ছিল বুক বিল্ডিং পদ্ধতি। সাধারণ বিনিয়োগকারীদের বোকা বানিয়ে সংঘবদ্ধ একটি চক্র হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ। বেশিরভাগ ক্ষেত্রেই সাজানো নিলাম প্রক্রিয়ায় প্রাথমিক শেয়ারের আকাশছোঁয়া প্রিমিয়াম নির্ধারণ করা হয়। অভিযোগ রয়েছে এলিজেবল ইনভেস্টরদের একটি শক্তিশালী চক্র নিজেদের মধ্যে পাতানো বিডিং করে আর সাজানো খেলার আয়োজন করে সংশ্লিষ্ট কোম্পানির ইস্যু ম্যানেজার ও উদ্যোক্তা পরিচালকরা। আর্টিফিশিয়ালি একটা দাম বেশি দেখে তারপরে ওখানে একটা সিন্ডিকেট তৈরি করে হায়ার প্রাইস থেকে হায়ার বিডিং নিয়ে টাকা। পরিসংখ্যান বলছে, হাসিনা সরকারের শাসন আমলে বুক বিল্ডিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 22টি কোম্পানি, যার মধ্যে 14টির দাম এখন অফার প্রাইসের নিচে। কিছু শেয়ার লেনদেন হচ্ছে অর্ধেক মূল্যে। 10 টাকার শেয়ার তারা 60 টাকা 100 টাকা বিক্রি করে তারা টাকা নিয়ে গেছে। সাধারণ বিনিয়োগকারীরা আজকে রাস্তা নামা দিচ্ছে, মানুষকে ফকির করে দিচ্ছে। তারা এটা তদন্ত করে দেখা হোক কারা এটা দোষী বা কারা এটা করছে, তাদেরকে শাস্তি দেওয়া। খায়রুল শিবলি কমিশনের অনুমোদনে বুক বিল্ডিংয়ে আসা কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে মোট 3,816 কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে। বুক বিল্ডিংয়ের নামে অতি উচ্চ মূল্য শেয়ার ধরিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বোকা বানানো হয়েছে। বুক বিল্ডিং মেথড আসলে যদি বলি যে ফেয়ার ভ্যালু, যেগুলো শেয়ারটাকে ডিসকভার করা একটা মেকানিজম, কিন্তু আমাদের দেশে কিন্তু এই মেকানিজমটি ইফেক্টিভ হয় না। এদিকে বুক বিল্ডিংয়ের নামে পুঁজিবাজার লুটে সহায়তা করেছে বেশ কটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছে, আবার কিছু অডিট ফার্মও কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে নিরীক্ষা করতে পারেনি। এই দায় অনেককে নিতে হবে। নাম্বার 1 হচ্ছে ইস্যু কোম্পানি। সাধারণত দেখা যাচ্ছে এই কোম্পানিগুলো যাতে করে হায়ার বিডিং পায়, এই জন্য আইপিওতে আসার আগে থেকেই তারা হায়ার প্রাইস দেখানো শুরু করে। সাধারণ জনগণ থেকে টাকা তুলে নেওয়া এবং সেই টাকাগুলিকে সাইফন করা, এটা কিন্তু এর চেয়ে অপরাধ আর কি হতে পারে। বিরাট অংশ কিন্তু এইভাবে সাইফন হয়ে গেছে এবং সেটা হচ্ছে আন্ডার দ্য প্যাট্রোনাইজেশন অফ দ্য সার্টেন, যারা তখন নিয়ন্ত্রণে ছিল। বুক বিল্ডিংয়ের নামে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুঁজিবাজার লুটপাটের অভিযোগ রয়েছে তা দ্রুত খতিয়ে দেখার দাবি ভুক্তভোগী বিনিয়োগকারীদের। এখন যে সরকার আছে
তাদের কাছে এটা বিচার দিচ্ছি। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, আমরা আবারও ফিরছি আলোচনায়। জি আশিকুর ভাই, আপনি প্রতিবেদনটি দেখেছেন। বুক বিল্ডিং পদ্ধতির যে কিছুটা লুটপাট হয়েছে সেটা সবারই জানা। এক্ষেত্রে মূল দায় আসলে কাদের উপর বর্তায়? অ্যাকচুয়ালি কিছু জিনিস আছে যে আপনার লুটপাটের ব্যাপার আছে, আবার কিছু জিনিস আছে যে আপনার মার্কেট ফোর্সেরও ব্যাপার আছে। মার্কেট যদি খারাপ থাকে আলটিমেটলি মেজরিটি অফ দ্য শেয়ারের প্রাইস কিন্তু পড়াটাও স্বাভাবিক। বাট এটা অবশ্যই সত্যি যে আমরা যেটা বলে আসছি অনেক বছর ধরে, যে গত 15 বছরে আমাদের ভালো আইপিও তো অ্যাকচুয়ালি আসেনি ক্যাপিটাল মার্কেটে। খুবই অল্প ভালো আইপিও ছিল, এর মধ্যে অনেকগুলি বুক বিল্ডিং এর থ্রুতেও এসেছে যাদের হয়তো বা কোয়ালিটি মানে ভালো ছিল না। সো এখন দায়বদ্ধতার জন্য তো সবচেয়ে বেশি আগে আপনাকে রেগুলেটরের দিকেই দেখতে হবে, কারণ এটা সবকিছু রেগুলেটরের রেসপন্সিবিলিটি হলো যে আমি কি ভালো ইস্যু কি অ্যালাউ করছি নাকি ক্যাপিটাল মার্কেটে আসার জন্য। এছাড়া আপনি যদি বলেন অডিটর, আই বিলিভ ইজ আওয়ার অ্যাকচুয়ালি নাম্বার 1 প্রায়োরিটি। অডিটরদের ব্যাপারে কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ভালো অডিট ইনফরমেশন নিয়ে ওটাকে ক্রিয়েট করে ইস্যু ম্যানেজারের কাছে হ্যান্ড ওভার করে আমরা ক্যাপিটাল মার্কেটে বুক বিল্ডিং এর থ্রুতে ক্যাপিটাল রেজিংটা। জি আশিকুর ভাই, আরেকটি বিষয় আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন, কিন্তু পুঁজিবাজারে আসার আগে ফাইন্যান্সিয়াল যত ভালো থাকে আসার পরে ততটা ভালো থাকে না। আর বুক বিল্ডিং আসলে পদ্ধতিটি জনপ্রিয় ছিল এই প্রিমিয়াম প্রাইসের জন্য, এবং ধরে নেওয়া হতো যে ভালো ভালো কোম্পানিগুলোই এই পদ্ধতিতে আসবে। কিন্তু 22টি কোম্পানির মধ্যে 14টি আসলে এখন অফার প্রাইসের অর্ধেক দামে। এছাড়া 1400 কোটি টাকা হারিয়েছে মাত্র 14টি কোম্পানির মাধ্যমে। তাহলে এইভাবে অন্যান্য যদি ফিক্সড প্রাইস মেথডও দেখা হয়, মিউচুয়াল ফান্ডও দেখা হয়, তাহলে কি অনেক অর্থ হারিয়েছে তো সাধারণ বিনিয়োগকারীরাই। এই অর্থ ফেরত পাওয়ার কি কোনো উপায় আছে? ক্যাপিটাল মার্কেটে অর্থ মানে কেউ যদি সেল করে ফেলে অর্থ তো তখন আর অ্যাকচুয়ালি পাওয়াটা সম্ভব না। ইদার একই ইনস্ট্রুমেন্টে আপনি লো প্রাইসে কিনে যদি আপনি ক্যাপিটাল গেইন করেন তা সেভাবেই পাবেন। আমি মনে করি অ্যাকচুয়ালি আমাদের জিনিসটাকে এভাবে দেখা উচিত যে যে ভুলগুলি হয়েছে এই ভুলগুলি আমরা যদি ফিউচারে না হয় সেটা আমরা কিভাবে সংশোধন করতে পারি। আমি অ্যাকচুয়ালি খুব মানে আশ্বাসভাবে আমি যেটা বলতে পারি আমাদের বিনিয়োগকারীদের জন্য, যে সিন্স টাস্ক ফোর্স ক্রিয়েট করার পরে যে নতুন ক্যাপিটাল ইস্যুর ব্যাপারে যে ফাইনাল ড্রাফটটা দেওয়া হয়েছে, আমি সবাইকে বলবো, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, জার্নালিস্ট, বিনিয়োগকারী সবাই যদি এই জিনিসটা পড়ে, যেটা বিসেকের ওয়েবসাইটে আছে, এখানে কিন্তু এই যে ইস্যুস গুলি ছিল, যে জায়গায় অ্যাকচুয়ালি কারসাজিগুলি হতো, এগুলিকে সব অ্যাড্রেস করার একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। যেরকম দেখবেন যে অডিটরদেরকে কিভাবে আমরা আইনের আওতায় আনতে পারি। আপনার যত রকমেরই কোম্পানি বলেন আপনি পাবলিক লিস্টেড করবেন, আলটিমেটলি যদি কোম্পানি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যদি মিসম্যাচ থাকে, গ্রস নেগলিজেন্স যদি থাকে, তাহলে কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে সে যখন পাবলিক হয়ে যাবে, ওই আপনি যেটাই বললেন যে পাবলিক হওয়ার আগে খুব ভালো ফাইন্যান্সিয়ালস ছিল, পাবলিক হওয়ার পরে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার গুলি খুব বাজে আসছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে মেইনলি ফর আ কাপল অফ রিজনস। একটা হলো যে অডিটর তার যে অ্যাকচুয়ালি রাইট কাজটা করার, সে হয়তো বা কোনো ওয়েতে মানে স্টেটমেন্টস গুলিকে মিসপ্র্যাকটিস করছে, মিস রিপ্রেজেন্টেশন করছে, বা ক্রস নেগলিজেন্স করছে। এখানে কিন্তু আবার ইস্যুইং কোম্পানি, যেসব কোম্পানি পাবলিক যাচ্ছে, তারাও হয়তো বা রং ইনফরমেশন দিয়ে অডিটরদেরকে ভুল রিপোর্ট করছে। এখানে ইস্যু ম্যানেজারদেরও কিছু দোষ আছে। আলটিমেটলি সবকিছু যাচ্ছে রেগুলেটরের কাছে, রেগুলেটর হয়তো বা তার রেসপন্সিবল কাজ করছে না। সো প্রতিটা ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আমরা টার্গেট করেছি যে ইস্যুইং কোম্পানি কি কি জিনিসের জন্য রেসপন্সিবল, যেখানে আপনার ম্যানেজিং ডিরেক্টর, সিএফও কে এখন সাইন করতে হবে। তারা যদি কোনো রং ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট করায়, তাদের যদি অ্যাকচুয়ালি এফআরসির আন্ডারে যে ইমপ্রিজনমেন্ট, যেরকম ফাইন, যেরকম জেল টাইমের ব্যাপারে আছে, এগুলি যদি এখন বিসেক এনফোর্স করতে পারে, এটা নিয়ে আমরা একটা স্ট্রং একটা ইন্ডিকেশন দিয়েছি আমাদের ড্রাফটে। ওই একই জিনিস আমরা কিন্তু অডিটরের ব্যাপারেও বলেছি, যদি কোনো অডিটর যদি ধরা পড়ে যে তার রং ইনফরমেশন দিয়ে সে অ্যাকচুয়ালি মিসরিপ্রেজেন্টেশন করেছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, তাহলে আমরা ওদেরকে এফআরসি তে এন্ড আইক্যাবে আমরা ইনফরমেশন দিয়ে দিব যে এই অডিটর ইজ আলটিমেটলি ডুইং ব্যাড বিজনেস। সো এদেরকে তখন আমরা ওই লিগ্যাল আইনের মধ্যে আনলে তখন হবে কি, যখন আপনি জানবেন যে দিস ইজ স্কোপ ফর পানিশমেন্ট, তখন এই খারাপ খারাপ যে কারসাজি যে কাজগুলি হতো এগুলি হয়তো বা বন্ধ।
জি, সংক্ষেপে আপনার কাছে জানতে যাচ্ছি, বাইব্যাক আইন পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে যখন ইস্যু প্রাইসের নিচে চলে যায়, সেক্ষেত্রে এই 14টি কোম্পানির ক্ষেত্রে বাইব্যাক আইন কিছুটা বাস্তবায়ন করা যায় কিনা, যদিও আইনটি হয়নি এখনো, সংক্ষেপে যদি। আপনি আইনও যদি করেন, রেট্রোস্পেক্টিভ আইন করে তো অ্যাকচুয়ালি লাভ হবে না। আপনাকে যখন একটা কোম্পানিকে আনবেন, আপনি কিন্তু কিছু রুলস রেগুলেশন দিয়ে তাদেরকে নিয়ে আসবেন। আপনি আইন করে আপনি কিন্তু বাইব্যাক করতে পারবেন না। এই কোম্পানিগুলি অলরেডি সিক, তাদের অ্যাকচুয়ালি কোনো অ্যাসেট নাই যে সে বাইব্যাক করবে। আর সত্যি কথা অর্থে যেসব বিনিয়োগকারী মানে ক্ষতি হয়ে যাওয়ার, তাদের আনফরচুনেটলি ক্ষতি হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত শেয়ার ধরে আছে তারা হয়তো বা আশা কিছু করতে পারে, বাট আলটিমেটলি বাইব্যাক আইন আমাদেরকে যেটা করা উচিত সেটা হলো যে সামনে ফিউচারে যে কোম্পানিগুলি আছে তাদের উপরে এই ইম্প্যাক্টটা হবে। লিগালি এটা কিন্তু একটা লিগালি একটা সাউন্ড সিচুয়েশন না যে আপনি বাইব্যাক আইন বললেন এন্ড দেন সবাইকে শেয়ার কিনে ফেলতে হবে। এটা আনফরচুনেটলি এভাবে সিস্টেম না। জি, আশিকুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট অফ ভিউ দর্শকদের সামনে তুলে ধরলেন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।